আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায় লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই অধ্যায়টা চেষ্টা করব 2 থেকে 3 লেকচারের মধ্যে শেষ করে দেওয়ার। আর 1-2 লেকচারের মধ্যে তোমাদের আমরা গাণিতিক সমস্যার সমাধান করব বা বোর্ড পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলোর সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা মূলত যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আলোর পরিস্থিতি ও বৈশিষ্ট্য, আলোর প্রতিফলনের প্রকারভেদ এবং হচ্ছে কি প্রতিফলনের 2টি সূত্র। প্রতিফলনের 2টি সূত্র তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই প্রতিফলনের 2টি সূত্র তোমাদের পরীক্ষায় আসবে বা ক খ তে আসতে পারে। এছাড়া হচ্ছে আলোর পরিস্থিতি বৈশিষ্ট্য সম্পর্কে, যেহেতু আমরা আলোর প্রতিফলন অধ্যায়টা পড়তেছি সেহেতু আমাদের আলো সম্পর্কেও জানা লাগবে। আর প্রতিফলন অধ্যায় পড়তেছি তার মানে প্রতিফলন সম্পর্কেও জানা লাগবে। তাহলে চলো শুরু করা যাক আলোর পরিস্থিতি ও বৈশিষ্ট্য দিয়ে। আলোর পরিস্থিতি ও বৈশিষ্ট্য। প্রথমে আমরা জানি আলো কি। আলো হচ্ছে কি ভাইয়া? আলো এক প্রকার শক্তি। এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি এবং এটি হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর ভাইয়া 2টা নীতি আছে। আলোর 2টা নীতি হচ্ছে কি? আলো কখনো কণা আর হচ্ছে কখনো তরঙ্গের মতো আচরণ করে। কখনো কণা আর হচ্ছে কখনো কি তরঙ্গের মতো আচরণ করে। তাহলে আলো কি? কখনো কণা এবং কখনো তরঙ্গের মতো আচরণ করে। আর এটাই হচ্ছে কি আলোর দ্বৈত নীতি। ঠিক আছে? এখন আসো আলোর বেগ সম্পর্কে জানি। আলোর বেগ হচ্ছে কত ভাইয়া? 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ওকে? এটা হচ্ছে কি আলোর বেগ। এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? আলোর বেগ হচ্ছে কত? 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত ভাইয়া? যে আলোটা তুমি দেখতে পারো, যেই সীমার মধ্যে, যে তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে আলো থাকলে সেটাকে তুমি দেখতে পারো, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। ওকে? এই তরঙ্গদৈর্ঘ্যের আলো শুধু তুমি দেখতে পারো। ঠিক আছে? তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? 400 থেকে 700 ন্যানোমিটার। এখন তাহলে এক কথায় যদি বলি আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। এটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলোর 2টা নীতি। আলো কখনো তরঙ্গের মতো আচরণ করে, কখনো আবার কণার মতো আচরণ করে। আলোর বেগ হচ্ছে কত? 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার। এখন কথা হচ্ছে ভাইয়া, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 400 থেকে 700 ন্যানোমিটার হলে এর চেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে কি হয়? এর চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে কি হয়? তাহলে চলো এর চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্যের আলো নিয়ে আগে একটু কথা বলি। যদি দৃশ্যমান আলো তার চেয়ে যদি ছোট তরঙ্গদৈর্ঘ্য, তার চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য কোনটা? 400। এর চেয়েও যদি ছোট হয় তাহলে সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে বা হচ্ছে কি অতি বেগুনি রশ্মি। ঠিক আছে? আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। অর্থাৎ আমাদের দৃষ্টি সীমার মধ্যে যে তরঙ্গদৈর্ঘ্য সেটা হচ্ছে কত? 400 থেকে 700 ন্যানোমিটার, তাই না? এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? 400। এর চেয়েও যদি কোনো তরঙ্গদৈর্ঘ্য ছোট হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মি। ঠিক আছে? এই অতি বেগুনি রশ্মি বলবো। এর রেঞ্জ কত ভাইয়া? এই তরঙ্গদৈর্ঘ্যটার রেঞ্জ হচ্ছে ভাইয়া 1 গুণন 10 টু দি পাওয়ার -8 থেকে 1 গুণন 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে? এত মিটার। ওকে? আবার এই আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি রশ্মির চেয়েও যদি কম তরঙ্গদৈর্ঘ্যের হয় সেটাকে আমরা বলি কি ভাইয়া? সেটাকে আমরা বলি এক্স রে। ঠিক আছে? এর তরঙ্গদৈর্ঘ্য কত ভাইয়া? এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 1 গুণন 10 টু দি পাওয়ার 11 থেকে -11 থেকে 1 গুণন 10 টু দি পাওয়ার -8 মিটার। ওকে? আবার এক্স রে চেয়েও যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি কি? গামা রে। ঠিক আছে? অর্থাৎ গামা রশ্মি। গামা রশ্মি কোথা থেকে নির্গত হবে ভাইয়া? তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে গামা রশ্মি বের হয়, তাই না? এটা আমরা হচ্ছে কেমিস্ট্রিতে পড়েছি। তো এই গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আবার কত ভাইয়া? গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 1 গুণন 10 টু দি পাওয়ার -11 এর চেয়ে কম। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে কি দৃশ্যমান আলোর চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ সময়ের ক্ষেত্রে কি হয়? যদি দৃশ্যমান আলোর চেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ 400 চেয়েও যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে বলবো কি? আল্ট্রাভায়োলেট রে। তার চেয়ে যদি ছোট হয়, এই অতি বেগুনির চেয়েও যদি ছোট হয় সেটাকে আমরা বলবো এক্স রে। তার চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা সেটাকে বলবো কি? গামা রে বা হচ্ছে কি গামা রশ্মি। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা রেঞ্জ গুলাও দেখলাম, কার রেঞ্জ কতটুকু। ঠিক আছে? এবার আসো ভাইয়া, তাহলে আমরা দেখি দৃশ্যমান আলোর চেয়ে যদি দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? 400 থেকে 700। এবার যদি 700 এর বেশি তরঙ্গদৈর্ঘ্য হয় তাহলে আমরা দেখব সেটা কি হয়। দৃশ্যমান আলোর সবচেয়ে বড় তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বড় হলে সেটাকে আমরা বলি কি? ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। এই ইনফ্রারেড রে আমরা কোথায় দেখতে পাই জানো ভাইয়া? এটা আমরা দেখি মূলত টিভি রিমোটে। টিভি রিমোটে। ঠিক আছে? রিমোট। ঠিক আছে? টিভি রিমোটে আমরা এটা দেখি। ওকে?
আচ্ছা, এই ইনফ্রারেড এটা আমরা কিভাবে দেখতে পারি জানো ভাইয়া? ইনফ্রারেড এটা তুমি হচ্ছে এই টিভি রিমোটে এখানে তুমি মোবাইল দিয়ে, মোবাইলের ক্যামেরা দিয়ে এই রশ্মিটা তুমি দেখতে পারবা। কারণ কি মোবাইলের ক্যামেরাতে ভাইয়া সিসিডি নামক একটা হচ্ছে কি আলোক সংবেদনশীল যন্ত্র ব্যবহার করা হয়, যার ফলে আমরা এখান থেকে হচ্ছে কি এই রিমোটের ইনফ্রারেড রে বা অবলিত রশ্মিটা আমরা দেখতে পারি। ঠিক আছে? তো এগুলা তোমাদের বইয়ে লেখা আছে। তারপর হচ্ছে কি মাইক্রোওয়েভ, যদি রেডিও ওয়েভের চেয়েও বা এই ইনফ্রারেড এর চেয়েও যদি ছোট হয় সেটাকে আমরা বলবো কি মাইক্রোওয়েভ, তার চেয়ে যদি ছোট হয় সেটাকে আমরা বলবো কি রেডিও ওয়েভ। তাহলে এই ইনফ্রারেড এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত ভাইয়া? এটা সীমা হচ্ছে 7 গুণন 10⁻⁻7 থেকে 1 গুণন 10⁻³ এত কি মিটার। ঠিক আছে? তারপরে হচ্ছে কি মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি মাইক্রোওয়েভের হচ্ছে 1 গুণন 10⁻³ থেকে 1 গুণন 10⁻³ থেকে 1 মিটারের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য হলো সেটাকে আমরা বলবো কি মাইক্রোওয়েভ। আর রেডিও ওয়েভ হচ্ছে কি ভাইয়া? রেডিও ওয়েভ হচ্ছে 1 গুণন সরি এখানে 1 থেকে 10⁵ 1 থেকে কত 10⁵ মিটার। ওকে, তাহলে আমরা এই দুই পেজে কি দেখলাম? দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যের ছোট তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা বলি আল্ট্রাভায়োলেট রে, তার চেয়ে যদি ছোট হয় সেটাকে বলি এক্স রে, তার চেয়ে ছোট হলে সেটাকে আমরা বলি গামা। এর রেঞ্জ গুলাও এখানে আমি এই পাশে লিখে দিয়েছি তোমাদের জন্য। অত তোমাদের এগুলো অত ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট জেনে রাখো। তারপরে হচ্ছে কি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বড় তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও যদি বড় হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। তার চেয়ে যদি বড় হয় সেটাকে আমরা বলবো মাইক্রোওয়েভ। তার চেয়ে যদি বড় হয় সেটাকে আমরা বলবো কি রেডিও ওয়েভ। ঠিক আছে? এই পর্যন্ত যদি বুঝে থাকো ভাইয়া, এবার তাহলে আসো আমরা একটু প্রতিফলন নিয়ে কথা বলি। প্রতিফলন নিয়ে কথা বলার আগে ভাইয়া আমরা এই চিত্রটা একটু দেখি। এইটাতে তুমি হচ্ছে এইটা হচ্ছে কি একটা মিরর চিন্তা করো, এটা হচ্ছে কি একটা আয়না। ঠিক আছে? একটা দর্পণ। ঠিক আছে? তো এইখান থেকে তুমি কি করছো? এইখান থেকে তুমি একটা আলোক রশ্মি নিক্ষেপ করছো। ঠিক আছে? এই আলোক রশ্মিটা এইখানে যাচ্ছে, গিয়ে আবার কি হচ্ছে এইদিকে গেল, গিয়ে হচ্ছে এই আলোক রশ্মিটা আবার এইদিকে ফিরে আসতেছে। ঠিক আছে? এইদিকে গেল, এইদিকে ফিরে আসতেছে, আবার কিছু পরিমাণ আলো এইদিকেও গেছে। ঠিক আছে? তাহলে এখানে কি কি হইতেছে? তুমি এইদিকে এটা যদি একটা প্রথম মাধ্যম ধরো, এটা প্রথম, এটা যদি প্রথম মাধ্যম হয়, ঠিক আছে, এটা প্রথম মাধ্যম, এটা কি দ্বিতীয় মাধ্যম হলে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেল কিছু পরিমাণ আলো কি হলো একই মাধ্যমে ফিরে আসলো। এই প্রথম মাধ্যমেই কি হলো কিছু পরিমাণ আলো এই প্রথম মাধ্যমেই ফিরে আসছে, আর কিছু পরিমাণ আলো কি হয়েছে দ্বিতীয় মাধ্যমে গেছে। এর মাঝখানে আরেকটা জিনিস হয় ভাইয়া, আলোর শোষণ হয়। কি হয়? আলোর শোষণ হয়। প্রথম থেকে দ্বিতীয় মাধ্যমে যাওয়ার সময় আলোর কিছু আলো কি হয় শোষণ হয়। তাহলে এই যে তুমি যে আলোটা দিছো সেই আলোটা যদি আপাতিত রশ্মি হয় বা আপাতিত রশ্মি, আমরা কি আপাতন লিখলাম, আবার যেটা ফিরে আসছে সেটাকে বলা হয় কি ভাইয়া প্রতিফলন। প্রতিফলন। আর যেটা তোমার হচ্ছে ওই দ্বিতীয় মাধ্যমে চলে গেছে সেটাকে বলা হয় প্রতিসরণ। তাহলে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন সেখানে কয়টা ঘটনা ঘটে ভাইয়া? সেখানে তিনটা ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে? সেখানে হচ্ছে প্রতিফলন হয়, প্রতিসরণ হয়, আর কি হয় শোষণ হয়। আমরা প্রতিফলন, তোমাদের বইয়ে প্রতিফলন অধ্যায়টা আছেই। তো প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে তোমাদের দুইটা অধ্যায়ই আছে, তো আমরা এই অধ্যায়গুলোতে এইটা ভালো করে জানবো। ঠিক আছে? এখন আমরা একটু শোষণ নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা প্রতিফলনের দিকে চলে যাই। ঠিক আছে? শোষণ কি ভাইয়া? আলোর শোষণ। ঠিক আছে? তাহলে আলোর শোষণে কি হয় ভাইয়া? এই চিত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো। আলোর শোষণে এই যে সাদা রং, সাদা রং বলতে মূলত কি বোঝাইছে? সবগুলা রংকেই বোঝাইছে। তো এই সবগুলা রঙে যখন এই গোলাপ ফুলটার উপর এসে পড়ে, যখন এই গোলাপের উপর এসে পড়ে, তখন কি হয় ভাইয়া জানো? যখন এই গোলাপের উপর এসে পড়ে তখন এই সবগুলা রঙে হচ্ছে কি লাল রং বাদে কি লাল রং বাদ দিয়ে এই লাল রং বাদ দিয়ে বাকি সবগুলা রং কি করে? এই গোলাপ ফুলটা শোষণ করে নেয়। গোলাপ ফুল যেহেতু লাল সেহেতু এ শুধুমাত্র লাল রংটা বাদ দিয়ে বাকি সবগুলা রং কি করে নেয়? শোষণ করে নেয়। আর লাল রংটাকে কি করে? প্রতিফলন করে। ফলে আমরা কি করি? আমরা গোলাপ ফুলকে লাল দেখি। বুঝতে পারছো কথা? আমরা গোলাপ ফুলকে লাল দেখি কেন? যখন গোলাপ ফুলের উপর সবগুলা রং এসে পড়ে তখন হচ্ছে কি হয়? সবগুলা রং, এখানে কিন্তু আমরা কোনো নির্দিষ্ট কোনো রং বুঝাইতেছি না, সবগুলা রং অর্থাৎ অনেকগুলা রং যখন এসে গোলাপ ফুলের মধ্যে পড়ে তখন এই গোলাপ ফুলটা শুধু তার নিজের কালার অর্থাৎ নিজের রংটা, যেমন গোলাপ ফুল লাল তাই এ শুধুমাত্র তার নিজের রংটা বাদ দিয়ে বাকি সবগুলা রং কি করে? বাকি সবগুলো রং শোষণ করে নেয় আর নিজের রংটাকে কি করে? প্রতিফলন করে। যেহেতু লাল রং আর লালটাকে প্রতিফলন করতেছে তাই আমরা কি দেখি? লাল দেখি। এই রংটাই যখন সবুজের এসে পড়ে ভাইয়া সেম কাহিনী, শুধুমাত্র সবুজ রংটাকে কি করে? সবুজ রং বাদ দিয়ে বাকি সবগুলা রংকে কি করে? এই সবুজ রং বাদ দিয়ে বাকি সবগুলা রংকে কি করে? শোষণ করে নেয়। আর সবুজ রংটাকে কি করে? প্রতিফলন করে। এই যে প্রতিফলন করতেছে, ফলে আমরা কি দেখি? আমরা এই যে সবুজ পাতাকে কি দেখি? সবুজ দেখি। এখন কথা হচ্ছে ভাইয়া
এখন এই ক্ষেত্রে এই গোলাপ ফুলের এই ক্ষেত্রেই যদি তুমি চিন্তা করো, এই গোলাপ ফুলের এই ক্ষেত্রে তুমি সবগুলা রং দিলা না, ঠিক আছে? তুমি এই গোলাপ ফুলের উপর শুধুমাত্র সবুজ রং দিলে, কি দিলে? শুধুমাত্র সবুজ রং পাঠাইলা। আচ্ছা, গোলাপ ফুলটা কি রঙের ভাইয়া? গোলাপ ফুলটা হচ্ছে লাল, তুমি পাঠাইতেছো কি? সবুজ। গোলাপ ফুল কি করে? শুধুমাত্র নিজের রংটাকে প্রতিফলন করে, বাকি সবগুলা রং কি করে নেয়? শোষণ করে নেয়। যেহেতু বাকি সবগুলা রং শোষণ করবে, তার মধ্যে কি সবুজ রংকেও শোষণ করে নিবে। ফলে আর তুমি এই গোলাপ ফুলটাকে তখন আর তুমি কি দেখবা না? লাল দেখবা না, তখন তুমি কি দেখবা? কালো দেখবা, ঠিক আছে? তুমি গোলাপ ফুলটা কেন কালো দেখবা বলো তো? কারণ তুমি সেখানে শুধুমাত্র সবুজ রং ফেলাইছো, আর গোলাপ ফুল যেহেতু লাল, সে কি করবে? লাল রংটা প্রতিফলন করতে পারে, বাকি সবগুলো রং কি করে নেয়? শোষণ করে নেয়। যেহেতু বাকি সবগুলো রং সে শোষণ করে নিচ্ছে, ফলে সবুজ রংটাকেও সে কি শোষণ করে নিবে, ফলে তুমি কি দেখবা? এই গোলাপ ফুলকে তুমি কালো দেখবা। আবার এই সবুজ পাতার ক্ষেত্রেও কি ভাইয়া? সবুজ পাতার ক্ষেত্রেও সেম, তুমি এই সবুজ পাতার ক্ষেত্রে যদি তুমি লাল রং ফেলো, সবুজ পাতা কি করে? সবুজকে প্রতিফলিত করে, লালকে প্রতিফলিত করতে পারে না। ফলে কি হয়? এই সবুজ পাতা লাল রংটাকে অ্যাবজর্ব করে নেয়। ফলে কি হয়? তুমি সবুজ পাতাটাকেও কি দেখবা? কালো দেখবা। তাহলে বুঝছো আলোর শোষণ কি? এখন এইটা থেকে তুমি জাস্ট এইটুকু মনে রাখো, কোন বস্তু যে কালারের হয়, যে কালারের হয় শুধুমাত্র সেই কালারটাকেই কি করতে পারে? প্রতিফলন করতে পারে। বাকি সবগুলা রংকে কি করে? সে শোষণ করে নেয়। বুঝতে পারছো? এর ফলে যখন কোনো একটা বস্তুতে যখন অনেক বিভিন্ন ধরনের রং এসে পড়ে, সাদা রংগুলোতে সব রং যখন এসে পড়ে, তখন যদি গাছটা সবুজ হয়, তাহলে গাছটা কি করে? গাছটা যদি সবুজ হয়, তাহলে শুধুমাত্র সবুজ রংটাকে প্রতিফলন করে, বাকি সবগুলা রং কি করে নেয়? শোষণ করে নেয়। ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা যদি এখন বুঝে থাকো, তাহলে এবার আসো ভাইয়া আমরা প্রতিফলন সম্পর্কে একটু কথা বলি। আমরা আগে এই চিত্রে দেখছি কি হয়, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কি হয়? সেখানে তিনটা ঘটনা ঘটে: প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ। শোষণ সম্পর্কে জানলাম, এখন আমরা প্রতিফলন আর প্রতিসরণ সম্পর্কে জানবো। এই অধ্যায়টা যেহেতু প্রতিফলন নিয়ে কথাবার্তা, তাই আমরা বেশিরভাগটাই প্রতিফলন নিয়ে কথা বলবো, প্রতিসরণের শুধুমাত্র সংজ্ঞাটা জানবো। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রতিফলন কি? আলো যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য মাধ্যমের উপরিপৃষ্ঠে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদস্থল থেকে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, অর্থাৎ আগের মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে কি বলে? আলোর প্রতিফলন বলে। ঠিক আছে? তাহলে সহজ কথা, আলোর প্রতিফলন কি? আলো যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য কোনো মাধ্যমের বিভেদস্থলে কি হয়? অন্য কোনো মাধ্যমের উপরিপৃষ্ঠে আপাতিত হয়, তখন সেটা কি হয়? আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। ঠিক আছে? তখন কি হয়? সেটা প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ যে মাধ্যম থেকে আলো গেছে, ধরো হচ্ছে এই মাধ্যম থেকে আলো গেছে, সেটা হচ্ছে কি আবার এই একই মাধ্যমে ফিরে আসছে। সেটাই হচ্ছে কি মূলত প্রতিফলন। ঠিক আছে? প্রতিফলন কয় রকমের হয় ভাইয়া? প্রতিফলন হচ্ছে ২ রকমের হয়। একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। ঠিক আছে? নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। তাহলে চলো নিয়মিত প্রতিফলনটা দেখি। নিয়মিত প্রতিফলন কখন হয়? নিয়মিত প্রতিফলন হয় ভাইয়া যখন দর্পণটা কি হয়? সমতল বা মসৃণ দর্পণ হয়, তখন সেখানে কি হয়? নিয়মিত প্রতিফলন হয়। তাহলে নিয়মিত প্রতিফলন কখন হয়? যখন দর্পণটা মসৃণ বা সমতল হয়, তখন সেটা কি হয়? নিয়মিত প্রতিফলন হয়। অর্থাৎ মসৃণের ক্ষেত্রে নিয়মিত প্রতিফলন। এই যে আলো যখন কোনো মসৃণ তলে আপাতিত হয়, তখন প্রতিফলনের পর আলোক রশ্মিগুলো সমান্তরাল এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলে। ঠিক আছে? তাহলে কি? আলো যখন কোনো মসৃণ তলে আপাতিত হয়, এই যে একটা মসৃণ তল, সেখানে কি হইলো? আলো আসলো, সরি, এই যে আলো আসলো, মসৃণ তলে আপাতিত হলো, এবং সেখান থেকে কি হলো? সে প্রতিফলিত হইল। এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো সমান্তরালে এবং নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এটাই হচ্ছে কি নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন হওয়ার জন্য কি হওয়া লাগবে? প্রথমে মসৃণ তল হওয়া লাগবে, আর মসৃণ তল হলেই সেখানে কি হয়? নিয়মিত প্রতিফলন হয়। দেখো এই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা রশ্মি, আপাতিত রশ্মি আসতেছে এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে কি হচ্ছে? প্রতিফলিত হচ্ছে, তাই না? এটা হচ্ছে কি তাহলে নিয়মিত প্রতিফলন। তাহলে ব্যাপ্ত প্রতিফলন কি ভাইয়া? ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন। আলোক রশ্মি যখন অমসৃণ বা খসখসে তলে আপাতিত হয়, তখন তাকে কি বলে? তখন প্রতিফলনের পর আলোক রাশিগুলো চারদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে কি ব্যাপ্ত প্রতিফলন। বুঝতে পারছো ব্যাপ্ত প্রতিফলন কি? আলো যখন কি করে? অমসৃণ বা খসখসে তলের উপর, যেমন দেয়াল বা কাগজ বা কি কাপড়ের উপর আপতিত হয়, তখন প্রতিফলনের পর আলোক রশ্মিগুলো কি হয়? চারদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে? আর এটাকেই কি বলা হয়? ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন বলে। যেমন তুমি এইখানে দেখো, এই যে একটা আলোক রশ্মি এইখানে আসলো, আসার পর এই আলোক রশ্মিটা এইদিকে চলে যাচ্ছে। আবার এইখানে একটা এই যে আলোক রশ্মি আসলো, সেটা হচ্ছে কি এইদিকে চলে গেল। এই ক্ষেত্রে দেখো ভাইয়া, দুইটাই কিন্তু হচ্ছে কোনো বিম্বের উপর পড়ে না। এই যে খাস কাটা জিনিসগুলা যে আছে, এই যে এগুলা, এই যে এইটার ক্ষেত্রেও দেখো এইদিকে চলে গেছে, কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে দেখো, এই যে শেষেরটার ক্ষেত্রে দেখো, এইটা আসলো, এসে এই যে দেখো, এই
ঘর্ষণ বা এই যে খসখসে তলটার একটা পাহাড়, যদি এটাকে তুমি চিন্তা করো একটা পাহাড়ের মতো না, এরকম 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 না, প্রত্যেকটা এসে পড়বার এইখানে পড়তেছে, কিন্তু এবারটা কি করছে পাহাড়ের চূড়ায় এসে পড়তেছে, তাই না? তো পাহাড়ের চূড়ায় এসে যখন পড়তেছে তখন সেটা কি হচ্ছে দেখো, এই রকম করে বিপরীত দিকে ফিরে আসতেছে। আমি কিন্তু এটাকে পাহাড় বলছি জাস্ট তোমাদের বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? তুমি যদি এটা হচ্ছে জুম করে দেখো তাহলে তোমার কাছে কি মনে হবে না পাহাড়? তো তখন কি হচ্ছে, এই যে দেখো এইদিকে আসলো, আবার এসে কি হলো এইদিকে ফেরত গেল, ঠিক আছে? তো এইখানেই মূলত কি হইলো, এটা কি নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলতেছে না, এলোমেলো ভাবে যাচ্ছে না, তাই না? এখানে তাহলে এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন আর ব্যাপ্ত বা অনিয়মিত প্রতিফলন কি? সহজ কথা, যদি সেটা মসৃণ তল হয় তাহলে সেটা হতে সেখানে হবে নিয়মিত প্রতিফলন, আর যদি সেটাতে অমসৃণ তল হয় তাহলে সেখানে কি হবে? ব্যাপ্ত প্রতিফলন হবে। ওকে, তাহলে এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, এবার আসো প্রতিসরণ সম্পর্কে আমরা জানি। প্রতিসরণ কি? আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক বা বাঁকাভাবে প্রবেশ করে তখন মাধ্যম দুইটির বিভেদ তলে আলোর গতিপথের দিক পরিবর্তন হয়। আলোর এই দিক পরিবর্তনের ঘটনাকে কি বলে? আলোর প্রতিসরণ বলে। সহজ কথা হচ্ছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন হচ্ছে কি হয়, আলো কিছুটা বেঁকে যায়, তাই না? আলো কিছুটা কি হয়? বেঁকে যায়, আর এটাই হচ্ছে কি আলোর প্রতিসরণ। যেমন হচ্ছে কি, এই যে তুমি একটা আলোকে পাঠাইলে এখানে, ঠিক আছে? এই আলোটা কি ভাইয়া সোজা এইভাবে 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 যাওয়ার কথা না, কিন্তু আলোটা সোজা এইভাবে যায় না, আলোটা কি হয় এইভাবে বেঁকে যায়, ঠিক আছে? এইটাই বলছে, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে বা কি বাঁকা হয়ে প্রবেশ করে তখন দুই মাধ্যমের বিভেদ তলে আলোর গতিপথের কি হয়? দিক পরিবর্তন হয়। আলোর গতিপথ কি ছিল? এই দিকে যাওয়ার কথা ছিল না ভাই, এইদিকে এইদিকে, কিন্তু যাইতেছে কোন দিকে? এই যে দিক পরিবর্তন হয়। আলোর এই দিক পরিবর্তনের ঘটনাকেই কি বলে? প্রতিসরণ বলে। ঠিক আছে, বুঝছো এইটুকু? তাহলে এই যে আলো আসলো, এইদিকে আলো গেল, এই যে আলোর যে এই যে দিক পরিবর্তন হয় ভাইয়া, জানো এই জিনিসটা মূলত হচ্ছে ফার্মাটের সূত্র থেকে আমরা জানতে পারি, বুঝছো? এই আলো কেন দিক পরিবর্তন করে, ঠিক আছে? আলোর এই এই যে আলো যে দিক পরিবর্তন করতেছে, কেন দিক পরিবর্তন করতেছে, এগুলা মূলত আমরা এই যে ফার্মাটের একটা সূত্র আছে সেটা থেকে জানি। তোমাদের হচ্ছে ফার্মাটের নীতি তোমাদের সিলেবাসে নাই, জাস্ট হচ্ছে আমরা এই জিনিসটা বোঝার জন্য এইটুকু বলবো, তাই বেশি কিছু বলবো না, শুধু একটা সহজ লাইনে জাস্ট শুধু তোমরা মনে রাখবা। আলো যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ভ্রমণ করে তখন এটি এমন একটি পথ বেছে নেয় যে পথটি অতিক্রম করতে আলোর সবচেয়ে কম বা সর্বনিম্ন সময় লাগে। এটাই হচ্ছে মূলত এই আলোর বেঁকে যাওয়ার কারণ। আলোর বেঁকে যাওয়ার কারণ কি? আলো যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, আলো সবসময় চায় এমন একটা পথ অতিক্রম করতে বা এমন একটা পথকে নিতে যেই পথে গেলে তার সবচেয়ে কম সময় লাগবে। এটাই মূলত ছিল ফার্মাটের নীতি। ওকে, তাহলে বুঝছো আলো মূলত কি? তাহলে মানুষের মতোই বৈশিষ্ট্য অর্জন করে, তাই না? যেমন এটা যদি তোমার বাড়ি হয়, এটা যদি তোমার হাউস হয়, আর এটা যদি তোমার খেলার মাঠ হয়, তাহলে তুমি কি করো? তুমি এমন একটা রাস্তা খুঁজো যেই রাস্তা দিয়ে তুমি খুব দ্রুত খেলার মাঠে পৌঁছাই দিতে পারবা, তাই না? এমন একটা দ্রুত খুঁজো খুব দ্রুত খেলার মাঠে যাইতে পারবা। সেটা ধরো হচ্ছে কোনো বন জঙ্গলের ভিতর দিয়ে হোক বা কোনো জঙ্গলের ভিতর দিয়ে হোক বা কি কিছুর ভিতর দিয়ে হলেও তুমি সেটাই অতিক্রম করো, কিন্তু তুমি কি করো না, এইভাবে ঘুরে 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 এইভাবে চাও না, তাই না? এটা হচ্ছে কি, এটাই মূলত ফার্মাটের নীতি। যদি সহজভাবে বলি তাহলে আলো এমন একটা পথ অতিক্রম করতে চায় যেটা পথ অতিক্রম করতে তার সবচেয়ে কম সময় লাগবে। ওকে, আর এই ফার্মাটের নীতি থেকেই আমরা মূলত প্রতিফলনের যে দুইটা সূত্র আছে, প্রতিফলনের দুইটা সূত্র, প্রতিফলনের দুইটি সূত্র আর হচ্ছে কি প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করতে পারি। প্রতিসরণের সূত্র কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এই ফার্মাটের নীতি থেকে আমরা কি করতে পারি? প্রতিফলনের দুইটা সূত্র ব্যাখ্যা করতে পারি, আবার প্রতিসরণের দুইটা প্রতিফলনের সূত্রও কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে এবার আসো ভাই আমরা প্রতিফলনের দুইটা সূত্র একটু দেখি। প্রতিফলনের দুইটা সূত্র কি? প্রতিফলনের প্রথম সূত্র, আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এতক্ষণ পর্যন্ত তোমরা আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি তো চিনছো, তাই না? যদি না চিনে থাকো তাও যদি বলি, এটা যদি ধরো এম ও এম প্রাইম, ঠিক আছে, এটা একটা ধরো দর্পণ বা আয়না, সেখানে তুমি এই যে আপাতিত রশ্মি এটা যদি পি নাম দাও, পিও, এটা হচ্ছে কি আপাতিত রশ্মি, এটা হচ্ছে কি পিও হচ্ছে কি আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি হচ্ছে কোনটা? পি ও, ঠিক আছে। আর এই যে ও, এটা যদি তুমি কিউ দাও, এই ও কি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি হচ্ছে কোনটা? ও কিউ। আর এই যে অঙ্কিত অবিলম্ব, এই যে অবিলম্ব, এটাকে যদি তুমি আর দাও তাহলে হচ্ছে কি এই অঙ্কিত অবিলম্বটা হচ্ছে কোনটা? এই অঙ্কিত অবিলম্ব হচ্ছে কি ও আর।
এরা দেখো তো ভাই একই সমতলে আছে না? এরা কি একটা যদি তল কল্পনা করো তাহলে এইটা হচ্ছে কি একই সমতলে তারা অবস্থান করতেছে। প্রতিফলনের প্রথম সূত্র এটাই বলে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্ব। এই যে আপাতন বিন্দুতে, এটা আপাতন বিন্দু না, এখান থেকে হলো আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব। ঠিক আছে? প্রতিফলনের উপর অঙ্কিত অবলম্ব একই সমতলে অবস্থান করে। এই যে একটা সমতলে অবস্থান করতেছে, এটাই হচ্ছে কি প্রতিফলনের প্রথম সূত্র। তাহলে দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা আরো অনেক ইজি। আপাতন কোণ, প্রতিফলন কোণ সবসময় কি হয়? সমান হয়। প্রতিফলনের দ্বিতীয় সূত্র কি? আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় কি হয়? সমান হয়। এইটা যেহেতু আপাতিত রশ্মি ওপি, তাহলে এইখানে যে কোণটা সেটা হচ্ছে কি আপাতন কোণ কে আই এবং প্রতিফলন কোণকে কি আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এই আই আর আর কি হয়? এই আই আর আর হচ্ছে সমান হয়। এই যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি সবসময় সমান থাকে। ঠিক আছে? অর্থাৎ আলোটা যে আপাতন কোণে আসবে ঠিক একই রকম প্রতিফলন কোণে সেটা কি হবে? ফিরত যাবে। ঠিক আছে? তাহলে এই দুইটা সূত্র বুঝছো, প্রতিফলনের প্রথম সূত্র, প্রতিফলনের দ্বিতীয় সূত্র তোমরা বুঝতে পারছো? যদি এইটুকু বুঝে থাকো ভাইয়া, তাহলে হচ্ছে আমাদের আজকের এই লেকচারটুকু তোমাদের এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে তোমাদের হচ্ছে দর্পণ নিয়ে কথাবার্তা বলবো। তো ওইখানে আমরা হচ্ছে দর্পণে যা যাবতীয় আছে সবকিছু দেখবো, কিভাবে বিম্ব গঠিত হয় সেগুলা দেখবো। এমনকি তারপরে আমরা চেষ্টা করব ২ থেকে ৩ লেকচারের মধ্যে তোমাদের সবগুলো পড়া কভার করে দিতে। আমাদের এই লেকচারগুলাতে ভাইয়া তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, তোমরা যদি একটু খাতা নিয়ে বসো ভাইয়া তাহলে দেখবা আমরা প্রত্যেকটা সংজ্ঞা তোমাদের সুন্দরভাবে লিখে দিছি। তোমরা যদি একটু বাসায় বসে আমাদের এই ক্লাসগুলা যদি একটু ইয়া করে দেখো, তাহলে এটা কিন্তু তোমার নোট হিসাবেই হবে। ঠিক আছে? আলাদা করে তোমাকে কোনো নোট তৈরি করা লাগবে না। তুমি এই লেকচার শিটটাই যদি দেখো, তাহলে হচ্ছে এটাই তোমার নোটের হিসাবে কাজ করবে। পরীক্ষার আগের রাতে তুমি এইটা দেখলেই মনে হয় না আর তোমার বইয়ে বাকি কিছু থাকবে। আমরা চেষ্টা করি ভাইয়া তোমাদের বইয়ের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা থেকে কোন জিনিসটা এমসিকিউ এর জন্য আসতেছে বা কোন জিনিসটা এমসিকিউ এর জন্যও বলা আছে, আমরা সবগুলাই চেষ্টা করি আমাদের স্লাইডের মধ্যে রাখার। তো তুমি হচ্ছে পড়ার সময় হচ্ছে একটু পজ করে জাস্ট সংজ্ঞা-টঙ্জ্ঞাগুলো যদি লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো ক্লাস দেখার সময় বুঝে নিয়ে তারপর স্ক্রিনশট গুলা দেখে তুমি যদি হচ্ছে এগুলাই হচ্ছে তোমার খাতায় তুলো, এটাই ভাইয়া তোমার নোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ভাইয়া ভালো থাকো। পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।